আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের প্রস্তুতি সম্পন্ন হলে আয়োজনে সম্মতি প্রধান উপদেষ্টার যৌথ ব্রিফিংয়ে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি। ঈদ আনন্দ সঙ্গী করে এবার কর্মস্থলে ফেরার স্রোত, সড়ক, রেলপথ ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, দেরিতে ট্রেন ছাড়ায় অসন্তোষ, বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ, শিশুদের বাড়তি যত্নের তাগিদ। দেশে প্রতি ৩ নারীর ২জনই যৌন হয়রানির শিকার, ১০ বছরে সহিংসতা বেড়েছে ২৮.৫%। ভুক্তভোগীদের ৯৩% নিতে পারেন না আইনি ব্যবস্থা, অপমানে আত্মহত্যাও কম নয়। নতুন করে সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য, ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন, তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সম্মতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। লন্ডনে দুজনের ১.৫ ঘণ্টা ব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের দেখাতেই হাস্যোজ্জ্বল দুজন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই নেতার একান্ত বৈঠক। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান, আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের ১ সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। আমরা বলে দিয়েছি দুপক্ষে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐকমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে।
আমরা সেটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। সালেহীন, আপনাকে স্বাগতম। আমরা যেমনটি দেখছিলাম আলোচনার শুরু থেকে, বৈঠকের শুরু থেকে যেমনটি বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে যে এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই একই কথা বললেন, এটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। তো সবশেষ প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে আপনার মতামতটি কি? আপনি যেমন বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে টার্নিং পয়েন্ট বলছেন, এটি কিন্তু সত্যি যে টার্নিং পয়েন্ট হয়েছে এটি যৌথ বিবৃতিতে কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক শেষে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা এবং একই সঙ্গে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিচ্ছিলেন, সেখানে কিন্তু তারা বলছিলেন যে এই বৈঠকে একটি আলোচনা হয়েছে, বেশ কিছু আলোচনা হয়েছে, যেটি আমরা গত কয়েকদিন যাবৎ অনেকবার আমরা কথা বলেছিলাম, যে জানতে চেয়েছিলাম যে বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর সরকার বলছিল যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন। পরবর্তীতে আমাদের এই 6ই জুন অর্থাৎ ঈদের আগের দিন জাতীয় উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি জানিয়েছেন যে এপ্রিলের 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে, সেটি তারিখ ঘোষণা করবে ইসি। তো সেই জায়গা থেকে একটা কথা ছিল সামনে নির্বাচনের আগে রমজান এবং পাবলিক পরীক্ষা রয়েছে, গরম, সব মিলিয়ে একটা প্রস্তুতি, যে রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতি নিতে হয় সেগুলি কিন্তু ভাটা পড়ে বা সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে বিএনপি বলছিল যে সেই তারিখটাকে পিছাতে হবে বা আগাতে হবে, কিছু একটা করতে হবে। সেটি কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই খোলাসা হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হতে যাচ্ছে, যেটি কিন্তু অনেকটাই আভাস দিয়েছে দুই পক্ষই, অর্থাৎ বিএনপি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রমজানের আগে নির্বাচন হতে পারে। 17 বা 18 তারিখ আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আমরা যেমনটি দেখলাম নির্বাচন ইস্যুতে মোটামুটি আমরা বলতে পারি একটি সমঝোতার জায়গায় হয়তো এসে পৌঁছানো গেছে। আরও কিন্তু বেশ কিছু ইস্যু ছিল এই বৈঠকে আলোচনা হওয়ার জন্য, যেমন ধরেন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যবর্তী যে একটা সমঝোতার জায়গায় এসে পৌঁছানো, কিংবা আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনের দিক থেকে বাংলাদেশের চাওয়া পাওয়ার যে ব্যাপারটি, সেই জায়গাগুলো থেকে আমাদের প্রাপ্তির জায়গাগুলো কোথায় আসলে? ওইখানে একটি বিষয় বলে রাখতে চাই যে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, সেখানে কিন্তু সংস্কার, জুলাই সনদ, জাতীয় নিরাপত্তা, সব নানা বিষয় কিন্তু আলোচনা হয়েছে। আমরা একটু দেখতে চাই যে আমাদের প্লাজমায় যেখানে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে আসলে কোন কোন বিষয়গুলিতে আলোচনা হয়েছে, বিশেষ করে 1.5 ঘন্টা ব্যাপী যে একান্ত বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু তারেক রহমান এবং ইউনূস সাহেব কিন্তু ছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছে, এখানে কিন্তু কোনো নেতা বা সরকারের পক্ষ থেকে কেউ কিন্তু ছিল না। সেই ক্ষেত্রে অনেক বিষয় কিন্তু যেগুলো আলোচনা হয় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠকে, অনেক কিছু কিন্তু বাইরে আসে না, এবং কিন্তু পলিসিগত কারণে কিন্তু অনেক সময় নেতারা বা সরকারের পক্ষ থেকে বলা হয় না। তবে যেসব বিষয় বলা হয়েছে তার মধ্যে যদি বলা যায় যে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠকের পরে যৌথ বিবৃতিতে কিন্তু খলিলুর রহমান সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও কিন্তু জানিয়েছেন একই কথাই। আর যেটা বলছিলাম যে রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, একই মত বেগম জিয়ার। এখানে কিন্তু একটি বিষয় তথ্য দিয়ে রাখতে চাই যে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে তারেক রহমান যেমন আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে রমজান মাস শুরু হতে যাচ্ছে তার আগেই নির্বাচন চাচ্ছেন, সেটাতে কিন্তু মত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি এখন অসুস্থ যদিও তিনি বাসাতে অবস্থান করছেন, তিনিও মত দিয়েছেন যে এই সময়টার মধ্যে নির্বাচন হলে ভালো হয়। এবং তারপরে যদি আমরা একটু বলতে চাই যে সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, এটা ডক্টর ইউনূস সাহেব জানিয়েছেন, ওনার বরাত দিয়ে জানিয়েছেন যে খলিলুর রহমান সাহেব, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সব প্রস্তুতি সম্পূর্ণ বলতে হচ্ছে যে জুলাই সনদ তৈরি করা, সংস্কারগুলি সমাধান করা, সংস্কারগুলি করে আসা, এবং একই সঙ্গে যে গণহত্যা হয়েছে জুলাই বিপ্লবে, সেই গণহত্যার বিচার কিন্তু হতে হবে বা সেটা একটা অগ্রগতি দরকার আছে। সেই বিষয়গুলো কিন্তু সামনে আসার পরেই কিন্তু নির্বাচনটি কিন্তু সামনে আসার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ স্পষ্ট করে বলা হয়েছে সংস্কার এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পন্ন হলেই তাও কেবল নির্বাচন হতে পারে। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা রমজানের আগের সপ্তাহ নির্বাচন হওয়াটা হতে পারে, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা নিবেন বা নিতে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা বলতেই পারি। যেহেতু দুটি পক্ষই কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন, কাছাকাছি সেই আভাসটা দুজনই কিন্তু আমাদেরকে বলেছেন। একই সঙ্গে শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যেটা বলছিলাম যে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন খুব শীঘ্রই নির্বাচনের একটি তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকেও তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আসতে হবে।
এই বিষয়গুলোর উপরে কিন্তু তারিখ নির্ধারণ করছে কবে নাগাদ নির্বাচন হচ্ছে, সুনির্দিষ্ট একটা তারিখ আসবে। রোডম্যাপ যেহেতু ঘোষণা হয়েছে আগেই এবং আবার আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকেই নির্বাচন হতে পারে কিনা, তারপরে হচ্ছে তারিখের বিষয়টা আসছে, সেটি কিন্তু তখন দেখা যাবে। খুব শীঘ্র হয়তো তারিখে আমরা আশা করতে পারি। আরেকটি ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে সংস্কার ও জুলাই সনদ, যেটি কিন্তু বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন যে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে আসলে জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন হবে। এটা আসলে সবাই এখন যেহেতু বিএনপি এবং সরকার বা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, এই বৈঠকের পরে কিন্তু আসলে বলাই যায় তারা সবাই একমত যখন হচ্ছেন, তাহলে সংস্কার প্রস্তাবটা সেটা দীর্ঘায়িত কেন হবে বা জুলাই সনদ দিতে দেরি হবে কেন, এটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু জুলাই সনদটি ঘোষণা করা হবে। সব বিষয়গুলো কিন্তু বলা যায় যে ফলপ্রসূ আলোচনায় খুব পজিটিভ বা ইতিবাচক বিষয়ের কিন্তু দুই পক্ষের আলোচনা হয়েছে, যে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছিল আর সরকারও বলছিল যে শুধু ডিসেম্বর না, এর পরেও নির্বাচন হতে পারে বা এপ্রিলের মধ্যেও নির্বাচন হবে, এই ধরনের রোডম্যাপও কিন্তু দিয়েছে। ওই জায়গা থেকে যে বরফটা কিছুটা গলেছে সেটা কিন্তু আজকের বৈঠক অনেকটাই খোলাসা করেছে। এই মুহূর্তে লন্ডনে আছেন আমাদের সহকর্মী শোয়েব কবির, তিনি বিস্তারিত তুলে ধরবেন সেখানকার খবর। প্রতিফলন ঘটবে এবং আমরা শীঘ্রই একটি বাস্তবায়ন দেখব। আপনারা শুনলেন বাংলাদেশের মানুষ আজ দেখলেন যে রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলতে যা বোঝায় ঠিক তাই। আমার পেছনের রডচেস্টার হোটেলের আজ বৈঠকে ঐতিহাসিক এক মুহূর্ত সাক্ষী হলেন পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গণতান্ত্রিক রূপরেখা যেটি বলে, এই রূপরেখার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এই হোটেলের বৈঠকের গুরুত্ব অবশ্যনীয়। এখানে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি হয়েছেন। আগামীর বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা তারা নির্ধারণ করেছেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো আগামী যে নির্বাচনের দিনক্ষণ ধারণা করা হচ্ছে। তারা একসাথে ঐক্যমত পৌঁছেছেন যে রমজানের আগেই হয়তো নির্বাচন হবে। পাশাপাশি বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া রয়েছে সেসব নানা বিষয় নিয়ে কিন্তু তারা হয়তো কথা বলেছেন, সেগুলো হয়তো ধীরে ধীরে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্মুখে তিনি প্রকাশ করবেন। এরপরে কিন্তু তাদের যে দুই নেতার যে বৈঠক, এই বৈঠকের পরেই আমরা প্রেস ব্রিফিং দেখেছি। সেখানে প্রেস ব্রিফিংয়ে অংশ ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন, জাতীয় নিরাপত্তা যে উপদেষ্টা খলিলুর রহমান ছিলেন এবং বিএনপির পক্ষ থেকে ছিলেন আমির খসরু মাহমুদ এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, তারা ছিলেন। এবং তারা আমাদেরকে বলেছেন যে প্রথমে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা যে বৈঠক ছিল সেই যে যারা ছিলেন তারা কিন্তু প্রথমে তারা কথা বলছেন এবং এর পরবর্তীতে 1-to-1 ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান তারা কথা বলছেন। সেখানে বেশ গুরুত্বপূর্ণ কথা হয়েছে বলে, ফলপ্রসূ হয়েছে বলে আমরা ধারণা করছি। কেননা আমরা যখন তারেক রহমান হোটেলের গেট থেকে বের হচ্ছিলেন ক্ষেপে হাস্যোজ্জ্বল ছিলেন এবং তিনি হোটেলের দুধারে যে নেতাকর্মী যারা ছিলেন তাদের কিন্তু হাত নাড়িয়ে তাদেরকে অভিবাদন জানার এবং এই অভিবাদন হাসি মুখে অভিবাদনে আসলে বলে দিচ্ছে, ওই অভিবাদনে বলে দিচ্ছে যে আসলে কী ধরনের ফলপ্রসূ হয়েছে। আমরা এখন জানতে চাইবো যে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন আসলে এই যে ফলপ্রসূ আমরা তারেক রহমানের যে হাসিটা দেখেছি সে হাসি কি প্রকাশ করছে। হ্যাঁ, অত্যন্ত আমরা খুব আশাবাদী। প্রথম হচ্ছে লিডার সাধারণত মানে গাড়ি থেকে ওঠার আগে নেতাকর্মীদের সাথে হাস্যোজ্জ্বল প্রাঞ্জল ভাবে আমাদের সাথে দেখা করতে হাত নেড়িয়েছেন এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারছি যে অবশ্যই মিটিংটা ফলপ্রসূ হয়েছে। আমি এটা একটা ঐতিহাসিক মিটিং, আমরা ঐতিহাসিক মিটিংয়ের মাধ্যমে অবশ্যই এখানে আমরা যে একটা ইতিমধ্যে একটা দিক নির্দেশন পেয়েছি যে নির্বাচন এপ্রিল এবং ডিসেম্বরের মধ্যবর্তী রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হচ্ছে। এটা আমাদের স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে এবং আগামী সংস্কারগুলো, আগামী যে সকল যৌক্তিক যে সংস্কারগুলো অবশ্যই ঐক্যমত্যের ভিত্তিতে হচ্ছে এবং এটা একটা ঐতিহাসিক বলছেন যে আসলে ফলপ্রসূ গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গন্তব্য সেই গন্তব্য কোন দিকে যাচ্ছে সেটির জন্য কিন্তু এই বৈঠকটি ছিল অনস্বীকার্য বেশ গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব আমরা কিন্তু আগামী যে নির্বাচন, আগামী যে রাজনীতি সেখানে আমরা দেখতে পাবো। সালেহীন, যেমনটি আমরা দেখছিলাম লন্ডন থেকে শোয়েব কবির জানাচ্ছিলেন, এই বৈঠককে ঘিরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার বিষয়টি সেটিকে আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই আপনি যেমন দেখছিলেন শোয়েব কবির বলছিলেন যে লন্ডনের যারা নেতাকর্মী বিএনপি বা বাংলাদেশের নেতা যারা রয়েছেন তারা কিন্তু খুব প্রত্যাশা করেছিল যে খুব সুন্দর একটা বৈঠক হবে বা এখান থেকে নতুন কোনো মেসেজ আসবে, সেটি কিন্তু হয়েছে। এবং বাংলাদেশেও কিন্তু যতগুলি রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল সহ এবং সবাই দেশবাসী সবাই অপেক্ষায় ছিল যে এত হাই ভোল্টেজ একটি বৈঠক হচ্ছে যেখান থেকে নতুন কিছু বার্তা আসবে, নতুন কিছু সংকট সমাধানের একটি নতুন সমাধান আসবে।
তাই কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, যে নির্বাচনের তারিখ নেওয়া, রোড ম্যাপ দিয়ে যেসব সংকটের তৈরি হচ্ছিল, কথাবার্তা চলছিল, সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। যেটি কিন্তু মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য কিন্তু সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আজকের এই বৈঠকের মাধ্যমে একটি টার্নিং পয়েন্ট হয়েছে এবং একই সঙ্গে এই বৈঠক থেকে অনেক কিছু খোলাসা হয়ে গেছে। নির্বাচন আসলে কবে নাগাদ হচ্ছে, না ডিসেম্বর না এপ্রিল, ফেব্রুয়ারির মাঝামাঝি বা শুরুতেই নির্বাচনটি হচ্ছে, যেটি দুই পক্ষই একমত হয়েছে। যেহেতু বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তাদের একটা চাওয়া থাকবে, তাদের একটা প্রত্যাশা থাকবে, সেই অনুযায়ী সরকারও কাজ করবে, সেটাই কিন্তু হয়েছে। দুইটি পক্ষই এক জায়গায় এসে পৌঁছেছে এবং একটি মত আসলে তারা প্রকাশ করেছে যে জাতির জন্য আসলে অনেক উপকার হয়েছে। সালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে আলোচনার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় এ সম্মাননা পেয়েছেন তিনি। এর আগে বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 1990 সাল থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দিয়ে আসছে ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিংস ফাউন্ডেশন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8টায় লন্ডনের সেন্ট জেমস প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে মর্যাদাপূর্ণ এই পুরস্কার তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এবছর ডক্টর ইউনূস ছাড়াও অ্যাওয়ার্ড পান কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ব্যবসায় অবদান রাখায় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেয়েছেন অধ্যাপক ইউনূস। পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার। তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যেই কাজগুলো করেছেন, যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পায়োনিয়ারিং করা, এই সোশ্যাল বিজনেস কনসেপ্ট, প্লাস হচ্ছে উনি 3.0 নিয়ে কাজ করেছেন। তো কিং চার্লস ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন, তারই স্বীকৃতি হবে কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। এর আগে বাংলাদেশ সময় 4:30টায় বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। দুজনের মধ্যে 30 মিনিটের একান্ত বৈঠকে দুই দেশের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক সমস্যা এবং সুশাসনের মতো বিষয় উঠে আসে। তরুণদের ক্ষমতায়ন সহ নানা বিষয়ে ভূমিকা রাখায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন রাজা। পরে প্রেস সচিব জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজার সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। এরপরই ব্রিটিশ হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ। ঈদ আনন্দ সঙ্গী করে এবার রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরা তাড়নায় ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পালা। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি যাত্রার ট্রেনে যাত্রী চাপ চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে কাটানো সময় আর স্বজনদের মমতামাখা ঈদ সামগ্রী নিয়েও ফিরছেন অনেকে। বিয়ের পরে প্রথম কুরবানির ঈদ, আগে এত দায়িত্ব পালন করি না, এবারই প্রথম, এটাই মেমোরিজ। ঈদেই তো সবার সাথে দেখা হয়, তাছাড়া সবাই বাইরে থাকে জীবিকার তাগিদে। 2 দিন পর তো ছুটি শেষ, অনেক চাপ হবে, এই কারণে আগে চলে আসা। কিছু গরুর গুড় আছে, চাউল আছে, দেশে থেকে নিয়ে আসলাম। বাড়ি যায়, আনন্দ করি, এটাই আমাদের জীবনের জন্য অনেক কিছু। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলছেন, ফিরতি যাত্রায় স্বস্তি বজায় রাখার ব্যাপারে আশাবাদী রেল সংশ্লিষ্ট সবাই। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই, যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে 4র্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এদিকে কাকঢাকা ভোরে বুড়িগঙ্গায় সারেঙের সাইরেন, সদরঘাটে লঞ্চ নোঙরের জন্য জায়গা করে দেওয়ার। লঞ্চ থেকে নামার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরাও জানালেন তাদের ঈদ আনন্দের স্মৃতি। ওরকম কোনো প্রেশার নাই বা একবার সুন্দরভাবে আসছে। লঞ্চে জার্নি তো বরাবরই সবসময় ভালো হয়, কোনো ভিড় নেই, স্বাভাবিকভাবে আগের মতো যায়। অন্যদিকে সড়ক পথেও ফিরতি যাত্রায় নেই ভোগান্তি। বাড়ি যাওয়ার পথে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন ফেরার পথে ভাড়া তুলনামূলক কম।
স্বস্তিতে ঈদ করে এখন গ্রাম থেকে শহর পর্যায়ে আসছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। বাস ভাড়াটা একটু বেশি হয়েছে, 400 টাকা এমনি নর্মালি আসি আমরা, কিন্তু সেখানে 500 টাকা নেওয়া হয়েছে। এদিকে মানুষ ঢাকামুখী হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিজা কাজিরহাট নৌরুটেও ছিল যাত্রীবাহী যানবাহনের ভিড়। সময়মতো লঞ্চ ও ফেরি ছেড়ে যাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির শেষ দিকে তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। বালিয়াড়ি নোনাজলে পর্যটকরা মেতেছেন আনন্দে। তাদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতেও। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট। পর্যটকের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই সৈকতে। বালিয়াড়ি কিংবা নোনাজল, তীব্র গরমেও সবখানে হই হুল্লোড়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। একই চিত্র লাবণী পয়েন্ট, কলাতলি বিচেও। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার, তাই সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়েছে শুক্রবার। খুবই ভালো লাগছে আর কি, সমুদ্র দেখে খুবই আনন্দিত ফিল হচ্ছে। ঈদের ছুটিতে আমরা এখানে আসলাম, আমরা অনেক আনন্দ করতেছি। কক্সবাজার আসছি অনেকদিন পর, খুব ভালো লাগতেছে। গত 7 দিনে সৈকত ভ্রমণ করেছেন 8 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সংস্থা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3 স্তরে কাজ করে যাচ্ছি, আর আমাদের 3 বিচে 3টে ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে বসে আমরা অবজারভেশন করি। পর্যটকের ঢল নেমেছে হ্রদ, পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা রাঙামাটিতে। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এবার ঈদের ছুটিতে জেলায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। প্রত্যাশার চেয়ে অনেক বেশি পর্যটক আমাদের এখানে এসেছে। এই 10টা দিন কিন্তু রাঙামাটি জেলার কোনো একটি রিসোর্ট, কোনো একটা বোট কোনো খালি নেই। নিয়ার অ্যাবাউট আপনার 120 থেকে 150 কোটি টাকার লেনদেন হয়েছে। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও পর্যটকের ভিড় বেড়েছে। তাহিরপুরের গোল্লাবাড়ি, ওয়াচ টাওয়ার এলাকার হিজল করচ বাগানে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকরা, মেতেছেন জলকেলিতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। ঈদের পর প্রথম শুক্রবারে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের যে লম্বা ছুটিটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে। আজকে শুক্রবার এমনিতেই সাধারণ দিনেই আসলে দর্শনার্থীদের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আসলে ভিড় জমে থাকে না, আজকেও কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু শুক্রবার, যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে গিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকাতে ঢুকতে শুরু করেছে, প্রবেশ করতে শুরু করেছে। অনেকের আবার আগামীকাল থেকে ছুটি শেষ করে স্কুল বা অফিস শুরু হচ্ছে, যে কারণে আজকে তার একদিন আগে, আজকে শুক্রবার হিসেবে আসলে পরিবার পরিজন নিয়ে কিন্তু সকলে ঘুরতে আসছেন। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়ে প্রিয়জনদের সকলকে নিয়ে কিন্তু আসছে, যে শেষ মুহূর্তে যে ছুটিটা আসলে বাকি আর রয়েছে সেই ছুটিটাকে কাজে লাগাতে চাই, ভালো মুহূর্ত কাটাতে চান এবং উপভোগ করতে চান। এখানে আসলে ঢাকাতে তেমন একটা পার্ক বা বিনোদন যে কেন্দ্রগুলো বা রাইডগুলো না থাকার কারণে, খোলা স্থান না থাকার কারণে এই জায়গাটিতে, সেই জিয়া উদ্যানের যে জায়গাটা, সেই জায়গাটিতে এসে কিন্তু শিশুরা বেশ আনন্দে মেতেছেন। তারা কিন্তু বেশ মজা করছেন, খেলাধুলা করছে আমরা দেখতে পেয়েছি। এবং যারা বড়রা আছে তারাও কিন্তু এই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিচ্ছেন। কিন্তু পাশেই রয়েছে কিন্তু একটি পুকুর রয়েছে, ঝিল রয়েছে, সেখানে আসলে একটা অন্যরকম পানির একটা অনুভূতি, ঠিক প্রকৃতির অনুভূতি, দুটি মিলিয়ে কিন্তু বেশ উপভোগ করছেন কিন্তু এখানকার দর্শনার্থীরা যারা এসেছেন ঘুরতে। এখন যেহেতু 5টা পেরিয়েছে, আসলে ব্যবসা তো একটা গরম রয়েছে সকাল কয়েকদিন থেকে ঢাকায় টানা, আজও বেশ গরম। সকলের একটা গরমে কিন্তু ভোগান্তি লক্ষ্য করতে পারা যাচ্ছে। সকলে বলছে কিছুটা গরমে কিন্তু একটু অতিষ্ঠ, তবে একটু সময় নিয়ে আসলে আসছে, কেননা সূর্যটা কিছুটা পড়ন্ত বিকেলের, যে এখন তো প্রায় 5:30 পেরিয়েছে, পড়ন্ত বিকেলে এই যারা দর্শনার্থী রয়েছেন তারা একটু সময় দেরি করেই কিন্তু তারা আসলে বাসা থেকে বের হচ্ছে। তো এই শুক্রবারে আসলে বিনোদন কেন্দ্রে যদি কথা বলতে চাই, মানুষরা কিন্তু বেশ মেতেছেন এখানে এসে, তারা আনন্দ ভাগাভাগি করছেন, শিশুরা খেলাধুলায় মেতেছে। সব কিছু মিলিয়ে রাজধানীর জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী জিয়া উদ্যান থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সময় সংবাদে আরও থাকছে।
ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার। দুর্ঘটনাস্থল পরিদর্শনে নরেন্দ্র মোদী। বেঁচে যাওয়া যাত্রীর সঙ্গে সাক্ষাৎ। মৃতের সংখ্যা বেড়ে 290। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেতে খাওয়া মানুষ। অন্যদিকে গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিও। নওগাঁয় একসঙ্গে সব আম পেকে যাওয়ায় বিপাকে বাগান মালিকরা। সূর্যের চোখ রাঙানি, নাজেহাল উত্তর ও পশ্চিমের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাজশাহী সহ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সবারই হাঁসফাঁস অবস্থা। গাছের ছায়ায় কিংবা পানিতে নেমে স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের। তবে বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি না হওয়ার কারণে গরমটা বেশি। রুমে থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে। বাইরেও সে একই অবস্থা। ব্যবসা ঠিক মতো করতে পারছি না, প্রচন্ড গরম পড়ছে চুয়াডাঙ্গায়। শুধু প্রাণীকুল নয়, প্রখরতায় পুড়ছে প্রকৃতিও। কড়া রোদে নওগাঁয় পেকে যাচ্ছে আম। এতে দ্রুত আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। প্রতিমন নাকফজলি 1300 টাকায় বিক্রি হচ্ছে। আর গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগরের দাম কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। যেই জায়গার ন্যাংরারই এখনো ডেটা আসেনি, সেই জায়গা খিরসিয়ার সমস্ত রূপালী পর্যন্ত পাইকে যাচ্ছে। যে পরিমাণে ব্যাপারী আসার কথা, সে পরিমাণে ব্যাপারী এখনো সাপারে আসে নাই। গতবার এই আম বেচেছি মনে করো 3500, 3600, নিম্নে 3000। আর সেই আম এখন বিক্রি করতেছি আমরা 1200। এছাড়া হাটগুলোতে প্রকারভেদে 52 থেকে 55 টাকা কেজিতে আম নিচ্ছেন আড়তদাররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে গরমের তীব্রতায় সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিশুরা। জ্বর, ঠান্ডা, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্তের হার বেড়েছে কয়েক গুণ। পানি শূন্যতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এ ধরনের সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সঙ্গে গরমের তীব্রতা কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তীব্র গরমে নাজেহাল 2.5 বছরের কাইফ। একদিকে জ্বর, কাশি, অন্যদিকে খোসপাছড়া জনিত রোগ স্ক্যাবিস নিয়ে ভুগছে গত 1 সপ্তাহ ধরে। অনেক গরম পড়ছে না, এর কারণে বাচ্চার চুলকানি, গরমের সমস্যা, ঘামতেছে, আবার ঠান্ডাটাও বেড়ে গেছে গরমের কারণে। কাইফের মতো আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসেছে শ্যামলীর শিশু হাসপাতালে। কেউ ভুগছে ডায়রিয়ায়, কেউ বা নিউমোনিয়ায়। 20 দিন ধরে আর কি জ্বর আসছিল, জ্বরের থেকে বাচ্চার খিঁচুনি উঠছিল। বাবুর ঠান্ডা, কাশি, মানে বুক নিচে বলে চাপ যাইতেছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। অতিরিক্ত ঘামের কারণে আর কি ঠান্ডাটা, জ্বরটা বেশি হচ্ছে। গরমের তীব্রতায় শিশুদের বাড়তি যত্নের তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। গরম বেশি হতে ঠান্ডা কাশির রোগী আগে যেরকম পেতাম তার থেকে এখন আরও একটু বেশি আসছে। প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়াতে হবে। আর বাচ্চারা এমনিতেই সব কিছু খাওয়ার সময় কম খায়, তো আমাদের চেষ্টা করতে হবে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর যে কোনোভাবে ওদেরকে যেন হাইড্রেশনটা মেনটেন করি। গরমের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিশুরা। আর তাই এই সময়টায় হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি খোসপাছড়ার মতো সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর বলছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে, যা কেটে যাবে কয়েকদিনের মধ্যেই। পুরো বর্ষাকাল জুড়েই এইরকম পরিস্থিতি থাকার কারণে তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি বেশি থাকার কারণে অস্বস্তি বোধ ত্বরান্বিত হতে পারে। এই মুহূর্তে ঢাকায় নেই, ফরিদপুর, মাদারীপুর এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 16 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 22 জুন পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে সারা দেশে শনাক্তকরণ কিট বিতরণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালুর পাশাপাশি সব সরকারি হাসপাতালে শুরু হচ্ছে করোনা কর্নার। বিভিন্ন দাতা সংস্থা ও চীনের সহায়তায় কিট ও টিকা সংগ্রহের পাশাপাশি মজুদ বাড়াতে সরকারিভাবেও আমদানির সিদ্ধান্ত হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্ট।
2020 সালের শুরুতেই করোনা ভাইরাসের ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ব। 5 বছরের ব্যবধানে আবারও নতুন করে এর বিস্তার ঘটছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ার পাশাপাশি ভাইরাসটির নতুন নতুন সাবভেরিয়েন্ট চিহ্নিত হচ্ছে। বাংলাদেশেও ব্যাপকভাবে সংক্রমণের শঙ্কায় বাড়ছে দুশ্চিন্তা। চলতি বছর দেশে এখন পর্যন্ত 220 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া বিনা প্রয়োজনে বিদেশ ভ্রমণ ত্যাগ ও মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করতে বৃহস্পতিবার থেকে শনাক্তকরণ কিট বিতরণ শুরু হয়েছে। জেলা পর্যায়ে বিতরণের পর বর্তমানে মাত্র 14 লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর। আমরা প্রত্যেকটা থেকে ধরেন 1 লাখ আরটিপিসিআর আর 5 লাখ র্যাপিড অ্যান্টিজেন চাইছি, প্লাস আমাদের সিএমএসির মাধ্যমে কেনার ব্যবস্থা হচ্ছে। চায়নার কাছ থেকে হেল্প চাইছি, ওরা আশা করতেছি যে একটা বড় অ্যামাউন্টের আমাদের ডোনেট করবে। আক্রান্তদের চিকিৎসায় 50 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সব হাসপাতালে করোনা কর্নার চালু নির্দেশ দেওয়া হয়েছে। ডিএনসিতে 50 বেড কোভিডের জন্য আলাদা ডেডিকেট করে রেডি রাখা হয়েছে, ইনক্লুডিং 15 বেডের আইসিইউ। এদিকে ভাইরাসের বিস্তার রোধে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত ডিস্ট্রিক্টে একটা দুটো জায়গা যেন থাকে যে জায়গায় গিয়ে এই টেস্টটা করার সুযোগ থাকে। টেস্টের জন্য যে সমস্ত রিয়েজেন্ট বা যে সমস্ত প্রস্তুতি, সেগুলোর আমাদের প্রস্তুতি থাকতে হবে। ক্লিনিক গ্রো করা যাবে না, কারণ স্কুল কলেজগুলোতে সতর্ক থাকতে হবে, কিন্তু কোনোভাবে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো হটকারী সিদ্ধান্তে যেন না হয়। মহামারী এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মেনে চলতে এখন থেকেই জনসচেতনতা সৃষ্টির উপর জোর দেন তারা। সব ধরনের সতর্ক থাকা উচিত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও 35 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে পুশ ইন করা হয়। তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিজেপির। পরে আটক করে নেওয়া হয় ক্যাম্পে। আটককৃতদের দাবি তারা নড়াইলের কালিয়া থানার বাসিন্দা। অন্যদিকে পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে জোর করে 7 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এর মধ্যে 3 জন নারী, 2 জন পুরুষ ও 2 শিশু। এছাড়া মৌলভীবাজারের বড় লেখার নতুন পাল্লারথন সীমান্ত দিয়ে 13 জনকে পুশ ইন করেছে বিএসএফ। দুদিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি। এদিকে হামলার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। রিঙ্কু কুন্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দুদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। শুক্রবার সকালে জেলা প্রশাসন, পুলিশ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উন্মুক্ত করে দেন বাড়িটি। পরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানটি। আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের গর্বের সম্পদ রবীন্দ্র কাছারি বাড়ি খুলে দিয়েছে। এদিকে হামলার ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। আর এখন পর্যন্ত হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। গত 8 জুন বিকেলে পার্কিংয়ের টোকেন দেয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। মানসিকভাবে বিপর্যস্ত নারী ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। জাতিসংঘ বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার। বিবিএস এর গবেষণা অনুযায়ী গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93% বেশি নিতে পারেননি আইনি কোনো ব্যবস্থা। অপমান ও বিষণ্ণতায় আত্মহত্যাও কম নয়। নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবসে আয়েশা সিদ্দিক সামিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ছোটবেলায় মিনারাজু কার্টুনের এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। কার্টুনের গল্প থেকে বাস্তব জীবন। প্রতিদিনই উত্তক্তের শিকার হচ্ছেন নারীরা। যানবাহন, রাস্তা, বাজার কিংবা কর্মক্ষেত্র, প্রতিদিনই যৌন হয়রানির ভয়ঙ্কর অপরাধের শিকার নারীরা।
কেউ প্রতিবাদ করেন, কেউ বা সামাজিক মর্যাদার ভয়ে চুপ থেকে সহ্য করেন অপমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় দেখা গেছে গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। প্রতিবেদনে আরও জানা যায়, সহিংসতার শিকার নারীদের মাত্র 7.4% আইনের আশ্রয় নেন। বাকি 93.6% এই বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। আর 64% ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা কাউকে বলতেও পারেন না। সম্মানের ভয়ে প্রতিকার না পাওয়ায় মানসিক আঘাত যেমন রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদে সৃষ্টি হচ্ছে উদ্বেগ, বিষণ্ণতা সহ নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ। নারীরা যখন কোনো একটা ইভটিজিংয়ের শিকার হয় তখন সে এটা খুব সহজেই খুব শেয়ার করাটা হয় না। এতটাই সে মানসিকভাবে আঘাত পেল যে এখান থেকে তার একটা পার্মানেন্ট ট্রমা তৈরি হয়ে গেল, এখান থেকে সে বের হতে পারছে না। আমরা এটাকে বলি পিটিএসডি। এছাড়া ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে। ধরন বদলে এখন সামাজিক মাধ্যমেও ইভটিজিংয়ের প্রবণতা প্রবল। জাতিসংঘের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়েছেন। আইনে শাস্তি বাড়ানো হলেও প্রয়োগের অভাবে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এই সামাজিক অনাচার। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা রোধে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম এবার মাওয়া থেকে ভাঙা পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে। এতে শৃঙ্খলা রক্ষায় স্বয়ংক্রিয় নম্বর প্লেট ও গতি শনাক্তকরণ ক্যামেরা এবং পরিবর্তনশীল মেসেজিং সাইন সহ নানা সুবিধা থাকবে। এতে ডাকাতি সহ অপরাধ নিয়ন্ত্রণও সহজ হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর দুই পারের এক্সপ্রেসওয়ের গতি নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বমানের এক্সপ্রেসওয়ে জুড়ে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ক্যামেরা, গতি শনাক্তকরণ, স্পিড গান, মনিটর সহ নানা প্রযুক্তি। এসব ডিভাইসই অনিয়ন্ত্রিত যানগুলোকে জরিমানার আওতায় আনতে ভূমিকা রাখবে। একটা গাড়ি ওভারটেক করে যদি দুর্ঘটনা করে তাহলে সহজেই ধরা যাবে। একটা গাড়ি ওভার চালাই যাইতেছে তাহলে অটো মামলা হয়ে যেত। নির্বাহী প্রকৌশলী বলছেন, আগামী 2 মাসের মধ্যেই পুরো এক্সপ্রেসওয়েতে আইটিইএস চালু সম্ভব হবে। আর হাইওয়ে পুলিশ বলছে, এর সুফল পেতে কন্ট্রোল রুমের সঙ্গে তাদের সম্পৃক্ত করা জরুরি। অটোমেশনের মাধ্যমে যদি অটো মামলা দেওয়া হয় তাহলে আমাদের এই মহাসড়কে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। ট্রাফিক রুলস রেগুলেশন মেনে চলছে কিনা, নির্ধারিত গতিসীমা এবং তার যে বিআরটি এর রেজিস্ট্রেশন ফিটনেস ওকে আছে কিনা, এগুলো সবই আর কি সহজেই ডাটাবেস থেকে তথ্য পাওয়া যায়। পদ্মা সেতু অ্যাপ্রোচ এবং দুই পারের মাওয়া থেকে পাঁচচর পর্যন্ত 19 কিলোমিটারে ক্যামেরা বসিয়েছে সেতু কর্তৃপক্ষ। আর পাঁচচর থেকে ভাঙা পর্যন্ত 20 কিলোমিটারের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। রাজধানীর ধোলাইখাল থেকে মাওয়া পর্যন্ত 32 কিলোমিটারে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আইটিএস চালু করা হয়েছে। মুন্সিগঞ্জের সমসপুর থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। উত্তোলন করা এলাকায় সরকার স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সিলেটের গোলাপগঞ্জের কৈলাস টিলা যান জ্বালানি উপদেষ্টা। এ সময় 7 ও 2 নম্বর গ্যাস কূপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এছাড়া বাসা বাড়িতে গ্যাস দেয়া অপচয় বলেও মনে করেন তিনি। আমাদের প্রত্যেক বছর প্রায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে, কিন্তু সেই তুলনায় আমরা যেটা নতুন যেটা অ্যাড করতে পারতেছি, তো সেইটা কত বড় জোর 60-70 এরকম। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই, কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা বাড়িতে তো এটা একটা অপচয়। ঈদুল আজহার পর এখনও জমে ওঠেনি রাজধানীর বাজার। লিটারে 5 টাকা দাম কমানোর কথা জানালেন ভোজ্য তেল বিক্রেতারা। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 50 টাকায়। মাছের বাজারেও স্বস্তির কথা জানান ক্রেতারা। তবে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা কমলেও বেড়েছে দেশি লেয়ার আর সোনালী মুরগির দাম।
প্রতিদিনের মতোই পণ্যের পসরা নিয়ে বসেছেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা। তবে নেই চিরচেনা ব্যস্ততা। ঈদের পর এখনো পুরোপুরি খোলেনি মুদিখানা। এর মধ্যেই বিক্রেতারা জানান 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কমার খবর। ঈদের আগে যে দামগুলো ছিল এখনো মোটামুটি সবকিছু দাম একই আছে। ডিলাররা এখনো সবাই আসে নাই। শুধু তেলটা হচ্ছে 5 লিটারে 10 টাকা কমছে। এখন আগে 890 টাকা ছিল, এখন 880 টাকা বিক্রি করা যাচ্ছে। ঈদের আমেজে আছে এখন মানুষ, ভিড় নাই, ইচ্ছা মতো কেনা যাচ্ছে। বিক্রেতারা জানান কোরবানির ঈদের পর সাধারণত সবজির চাহিদা বাড়লেও এবার এখনো প্রত্যাশা অনুযায়ী ক্রেতার দেখা মিলছে না। যারা আসছেন বাজারে দরদাম নিয়ে তাদের রয়েছে সন্তুষ্টি। লতি 80 টাকা ছিল, 50 টাকা নিলাম। মোটামুটি সবই 50-60 টাকা কেজি। দাম যেরকম কম ছিল এখনো দাম কমই আছে। লোক সংখ্যা আসে নাই, তবে আজকে শুক্রবার, কাল পরশু থেকে হবে ইনশাল্লাহ। ঈদের পরে খুবই ক্রেতা কম, যেগুলো আমরা সবজি প্রচুর পরিমাণ দাম কম। মাছের বাজারেও স্বস্তি রয়েছে বলে জানান ক্রেতারা। সরবরাহ কম থাকলেও দাম নিয়ে নেই কোনো অভিযোগ। সাপ্লাই কম থেকে অ্যাভেলেবল মাছ পাওয়া যাচ্ছে না, দাম রিজনেবলই আছে। কাস্টমার তেমন একটা নাই, কম, খুব একটা বাড়েও নাই, খুব একটা কমেও নাই। এদিকে ঈদের পর আরেক দফা 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে 150 টাকা দরে। তবে কেজিতে 20 থেকে 50 টাকা দাম বেড়েছে লেয়ার, সোনালী ও দেশি মুরগির। বেচা বিক্রি একটু কম, মানুষ তো দেশের বাড়িতে টাকা ঢুকে নেই। বিক্রেতারা জানান চাহিদা যোগানের তারতম্য না হয় স্থিতিশীল রয়েছে চালের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। 1 বছরে শক্তিশালী ওয়ানডে দল গড়তে চান নতুন অধিনায়ক মিরাজ। পরিবর্তনের প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। দেশের বাইরের খবর। নতুন করে সংঘাতে আবারও রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় দেশটির সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েল লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কঠিন পরিণতির জন্য নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। তেহরান ছাড়াও তাবরিজ সহ দেশটির বিভিন্ন শহরে 200 যুদ্ধবিমান নিয়ে দফায় দফায় চালানো হয় হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেই আক্রমণ করে নেতানিয়াহু বাহিনী। আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তেহরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির প্রধান কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। প্রয়োজন পড়লে আবারও হামলার হুমকি দেন তিনি। ইরানের যেসব বিজ্ঞানী পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। যতদিন প্রয়োজন এই হামলা চলবে। ইসরায়েলের হামলায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। এছাড়াও হতাহতদের মধ্যে 2 জন পরমাণু বিজ্ঞানী আছেন। সাময়িক বন্ধ রাখা হয় ইরানের আকাশ সীমা। এর মধ্যেই 2 বাহিনীর শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছে ইরান। সামরিক বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপোর। পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি গণমাধ্যম বলছে এরই মধ্যে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া যাত্রী ও আহতদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টার মধ্যেই গুজরাট পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সোজা চলে যান সিভিল হাসপাতালে। সেখানে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ব্রিটিশ নাগরিক রমেশ কুমার বিশ্বাস সহ আহত ছাত্রদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজও নেন। এরপর ঘটনাস্থলে পৌঁছান তিনি। নিজের চোখে দেখেন ঘটনার বীভৎসতা।
বৃহস্পতিবার রাতেই উদ্ধারকারীরা বিমানের দুটো ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করেন, আরেকটি উদ্ধারের জন্য দুর্ঘটনার 1 কিলোমিটার এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছেন। দক্ষ পাইলট থাকার পরেও কেন এমন দুর্ঘটনা ঘটল? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির সঙ্গে সংঘর্ষ বা নাশকতা? এসব কিছুরই উত্তর মিলবে ব্ল্যাক বক্সগুলো থেকে উদ্ধার হওয়া ডাটা বিশ্লেষণে। বিমান চালক মেডে কল দিয়েছিলেন আগেই। বিমান উড্ডয়নের আগেই তিনি কি বুঝতে পেরেছিলেন কিছু একটা হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এরই মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বংসের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় শনাক্ত করতে শুক্রবার থেকেই স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ শুরু করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। আগামী 1 বছরে এই সংস্করণে শক্তিশালী দল গড়ায় থাকবে মূল ফোকাস। তবে যে প্রক্রিয়ায় অধিনায়কত্বের রদবদল হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত, মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও। একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব। এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বেসর্বা। অনলাইনে নাম কাওয়াস্তে মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। জানিয়ে উঠেছে নানা প্রশ্ন, যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল, যখন ওডিআই এবং টি20 ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল। তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ। তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের। 1 বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। 9 বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, রিয়াদদের অধিনায়কত্বে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ, সেটা এখন কাজে লাগানোর পালা। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা। অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে। এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের। প্রস্তুতি সম্পন্ন হলে আয়োজনে সম্মতি প্রধান উপদেষ্টার। যৌথ ব্রিফিংয়ে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি। ঈদ আনন্দ সঙ্গী করে এবার কর্মস্থলে ফেরার স্রোত। সড়ক, রেলপথ ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়। দেরিতে ট্রেন ছাড়ায় অসন্তোষ। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। নতুন করে সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন। তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।